এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই কাটানে, এবং পেছন দিকে কাটান তোমরা দেখতে পাচ্ছ। এই কাটানে গতকালকে একটি স্কুল পড়ুয়া রাস্তা পার হওয়ার সময় জলের মধ্যে পড়ে যায়, এবং গতকালকে এই যে জলের স্রোত ছিল এতটা ছিল না, মানে কালকে কাটানটা সবটা কাটেনি, কোনো রকম ভাবে যাওয়া আসার করার মতন রাস্তাটা ছিল। কিন্তু যাই হোক, বাচ্চাটার কপাল খারাপ ছিল, যে টাইমে ছেলেটা পার হচ্ছিল সেই টাইমেই কাটান তো আস্তে আস্তে কাটতে থাকে, ওটা তো মানে একবারে চলে যায় না, ধীরে 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 কাটতে থাকে। সেই মুহূর্তেই একটা বড় জলের ধাক্কা লাগে এবং কাটানটি কেটে যায় এবং ছেলেটি কোনোরকম করে পড়ে যায় জলের মধ্যে। কপাল ভালো যে সেই টাইমটাতে জলের স্রোত কম থাকায় ছেলেটি কোনোরকম করে কচুরিপানার যে স্তূপগুলো যাচ্ছিল সেগুলোকে ধরে সে কোনোরকম করে ডাঙায় উঠতে পারে। কালকে যদি এইরকম জলের স্রোত থাকতো তাহলে কিন্তু ছেলেটাকে তার বডি অবধি খুঁজে পাওয়া যেত না, হয়তো 3 দিন পরে গিয়ে কোনো একটা গঙ্গার কোনো একটা ঘাটে গিয়ে তার বডি হয়তো পাওয়া যেত। স্কুল পড়ুয়া, ক্লাস 11-এ পড়ে। তো দৈনন্দিন জীবনের যে নিত্যযাত্রী রয়েছে যারা এপাশ থেকে ওপাশে যাতায়াত করে, পাশে দেখছেন কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি পেছন দিকে দাঁড়াবো, পেছন দিকেও প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এইটা একটা ভাইটাল রাস্তা, এই রাস্তা দিয়েই পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ডের যোগাযোগ সাধিত হয়, এবং পাশেই রয়েছে অ্যাসপন্ড। বাম দিকে আমার ডান হাতে যে জায়গাটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাসপন্ড। এই অ্যাসপন্ড থেকে প্রচুর গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে, এবং ওই পারে রয়েছে 2টি গ্রাম, তার মধ্যে একটি হচ্ছে নিশ্চিন্দ্রা আর একটি হচ্ছে ঘোড়াইপাড়া। ঘোড়াইপাড়ার লোকজন যারা এনটিপিসিতে কাজ করে, এনটিপিসি প্ল্যান্ট এবং অম্বুজা প্ল্যান্টে যারা কাজ করে, তাদের যাওয়া আসার মেন রাস্তা হচ্ছে এটা দিয়ে তারা যাতায়াত করে। শুধু ঘোড়াইপাড়া এবং নিশ্চিন্দ্রা বলবো না, ইভেন পলাশী এবং ঝাড়খণ্ড থেকেও যারা দৈনন্দিন যাওয়া আসা করে তাদের জবের জন্য, তাদের কাজের জন্য এনটিপিসিতে, তারাও কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তা দিয়ে যদি না যাতায়াত করতে পারে তারা, তাহলে তাদের রাস্তাকে ঘুরে সেটা প্রায় 8 কিলোমিটার 10 কিলোমিটার মতন একটা ঘুরতি রাস্তা পড়ে, যেটা ব্যারেজের মধ্যে দিয়ে ফিলোস্টের রাস্তাটা দিয়ে, মানে ক্যানেলের যে পাশে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে তাদেরকে পৌঁছাতে হবে তাদের গন্তব্যস্থলে, কাজের গন্তব্যস্থলে। তো যাই হোক, এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমরা দেখলে যে কিরকম পরিস্থিতি রয়েছে, ফুলে ফেপে কেমন জল পারাপার করছে। এই জলটা কিন্তু নদীর জল না, কোনো, এই জলটা হচ্ছে পাহাড়ের জল। এই জলটা মেনলি ঝাড়খণ্ডের পাহাড় থেকে, ঝাড়খণ্ডের যে ছোটখাটো নদী নালাগুলো রয়েছে সেখান থেকে বৃষ্টির জল জমে পাহাড়ের মধ্যে জমতে থাকে, এবং একসময় সেই বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে গিয়ে সেই জলটা সমতল ভূমিতে আসতে থাকে, এবং এই অবস্থা হয়েছে। এই যে ফুলে ফেপে ঢোল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে মানুষজন কিভাবে যাবে? আর এই পরিস্থিতি, এই যে কাটানের পরিস্থিতিটা কিন্তু প্রতি বছরের ফারাক্কার একটা সমস্যা। এই সমস্যার স্থায়ী কোনো সলিউশন কিন্তু এখনো ফারাক্কার প্রশাসন বা ফারাক্কার যারা নেতা মন্ত্রী রয়েছে তারা কিন্তু দিতে পারেনি। কেন প্রতি বছর এই কাটান কেটে যাবে? কেন প্রতি বছর মানুষকে এই দুর্ভোগের মধ্যে পড়তে হবে? এই প্রশ্নের উত্তর কিন্তু থেকে যাচ্ছে। এই প্রশ্ন কিন্তু চাইছে মানুষ, বিগত 30-40 বছর থেকে এলাকাবাসী চাইছে, কেন তাদেরকে এই দুর্ভোগ পোহাতে হবে প্রতি বছর? 3 মাস করে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, 3 মাস করে তাদের কাজের জায়গাতে যেতে পারবে না, ঘুরপথে যেতে হবে, ছেলেপেলেদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। কেন এই ভোগান্তি? এর প্রশ্নের উত্তর আমরা খুঁজবো, আমরা বিভিন্ন মানুষজনের সাথে কথা বলবো এবং জানবো তারা এই ভোগান্তির সলিউশন হিসেবে কিভাবে দেখছেন এবং সলিউশন কি হতে পারে তাদের মতামত আমরা জানবো। চলুন আমরা কথা বলে নিই লোকাল এলাকাবাসীর সাথে। কাটানে ব্রিজ নির্মাণ, তারপর রাস্তা নির্মাণ, তারপরে জলের সমস্যা, ইলেকট্রিক ফ্রি করে দেওয়া, এগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক হয়েছিল, কিন্তু একটাও কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ করেনি। এই যে রাস্তাটাকে আরও বেহাল করে রেখে দিয়েছে। আর কাটানে এই ছাত্রদের, আজকে একটা ছাত্র পড়ে গেছিল, ওইখানে গিয়ে উঠেছে। আমাদের মানে পশ্চিম পাড়ের বাসিন্দারা অভ্যস্ত হয়ে গেছে। মনে করছেন ভাউতাবাজি তো চলছেই, ফারাক্কার কোনো ডেভেলপ নেই। কাকে আনবেন? মাইনুল হক ছিল 25 বছর ধরে বিধায়ক, ওকে চেঞ্জ করে একে আনা হলো, এও সেই একই অবস্থা। এখন মানুষের এখন রাজনীতির উপর থেকে ভরসা উঠে গেছে, রাজনৈতিক প্রতিনিধিদের উপর। স্থানীয় হয়ে চাইছি যে আমাদের সমস্যার সমাধান যে করবে তাকেই আনা হবে। এর আগেও তো মনিরুল ইসলাম কথা দিয়েছিল যে আমাদের ব্রিজ নির্মাণ করে দিবে, রাস্তাঘাট করে দিবে। রাস্তাটা হতে হতে আজ 5 মাস থেকে আর ওকে যে করে রেখে দিয়েছে, রাস্তা চলার যোগ্য না। প্রতি বছরই দেখা যায়, প্রতি বছর ভারী বর্ষা হলে তখন বন্যার পরিস্থিতি দেখা যায়, ফসল নষ্ট হয়।
এটা দীর্ঘদিনের সমস্যা যে পাহাড়ি বন্যা ফিটাগানের পশ্চিম পাড়ে এই বন্যা যেন না হয় তার পরিপ্রেক্ষিতে অনেক আন্দোলন হয়েছে, অনেক খড় কাটি পড়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এখানে এই যে একটা মডেল বলছে কে, সাধারণ লোকের কথা, আমার না, রানিং প্রাক্তন টোটালি ফুললি 29 বছরের গল্প। এখানে 29 বছর থেকে এলাকাবাসীকে ফাঁকি দিয়ে চলছে এখানকার। এখানে কিছু সিন্ডিকেট ব্যাপারটা করে, এখানে গিভ অ্যান্ড টেক পলিসি চলে এখানে, তার জন্য এখানে ব্রিজটা হয় না। কিন্তু প্রথমে বলেন 29 বছর তো বলছে না কেন, আজকে কেন বলছে? আজকে জলজান্ত একটা ক্লাস সদ্য দেশের ভবিষ্যৎ ক্লাস 8 স্কুলে যাচ্ছিল, সেই ছেলেটা অল্পের জন্য গ্রামবাসীর সহযোগিতায় প্রাণে রক্ষা পেল, নাহলে তো এই ছেলেটা মারা যেত। এটা বিরাট একটা ক্ষতির মুখে আবার একটা নতুন করে প্রাণ হারাত। মানুষের তৎপরতায় বেঁচেছে, টোটাল ফুললি ভাওতা আয়স করে চলছে। 11 সাল থেকে শিল্প, রাস্তা, চাকরি সবকিছু A to Z চুরি ছাড়া কোনো কাজ নেই। চোরজবৃত্তির জন্য এই 26,000 লোককে পথে রয়েছে। 11 সালে এই সরকার এসেছিল কি জানেন? একটাই বলেছিল বদলা নয় বদল চাই। এমন বদল তো দূরের কথা, বদলা নিতে লেগেছে। এই বদলা নেওয়ার কারণে, এই চোরজবৃত্তির কারণে 26,000 চাকরি চলে গেল। মানুষ কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী ব্লকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হলো, সেই দাঙ্গায় এসে কি বললেন? একই রকম মানুষকে ভাওতা দিয়ে আয়স করে 11 সাল থেকে সংসার চালাচ্ছে। স্বাস্থ্য ফেল, শিক্ষায় ফেল, প্রতিটা দপ্তরে ফেলিয়ার উনি। শুধু এই পশ্চিম বাংলায় চোরজবৃত্তির জন্য সবকিছু সিস্টেম চোর ফেলিওরিনি পুরোটাই। আমি কিছুদিন আগে এনটিপিসি কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম, অল পার্টি মিটিং ডেকেছিল বলে বলছে যে এখানে এই কাটান করে দেবো, যার টাকা ছিল তার দ্বিগুণ টাকা দেবো। কিন্তু এখানে ওদের একটা আছে অল পার্টি মিটিং, আমাদের দলের লোককে কোনোদিন ডাকে না। এর আগে বিগত যে সংসদ ছিল ডালুবাবু, বর্তমানে ঈসা খান, ওই আমাদের কংগ্রেসের জনপ্রতিনিধিকে কাউকে ডাকা হয় না। একমাত্র এনটিপিসি HR এখানে মনমনি করে, শুধু এখানেকার এই যে গিভ অ্যান্ড টেক পলিসি যারা চালায় তাদের সাথে নিয়ে রাতের অন্ধকারে বৈঠক করে। এই এনটিপিসি দায়ী এখানকার এই বন্যার জন্য। আমরা তো চাই সাধারণ মানুষের উন্নয়ন। উনি তো কিছুদিন আগে আমাদের রানিং MP সাহেবকে অকথ্য কথা বলেছে, যেটা অযৌক্তিক, কোনো যৌক্তিকতা নেই সেই কথা। উনি মাটির কাজ করবেন বলে এক ডালি মাটিও ফেলেনি। আমাদের বিগত যে আবু হাসান খান চৌধুরীর আমাদের কংগ্রেসের লোকের কাজ হয়েছে, এটা প্রতিফলিত হবে, তার জন্য 33 লক্ষ টাকা ব্যাক করেছে। এখানকার কিছু লোকের ইন্ধনে আমাদের বিডিও সাহেব করতে দেয়নি, জানুন আপনারা ভালো করে খোঁজ নিন। আমরা তার জন্য বিডিও সাহেবের সঙ্গে ডেপুটেশন দিয়েছিলাম। দেখুন, বিজেপির তরফ থেকে যদি বলা যায়, আমি বলবো গ্রামবাসীর দিক থেকে বলছি, বিজেপির তরফ থেকেও বলছি। বিধায়ক এর আগে যিনি 25 বছর থেকে গেছেন, উনিও বলে গেছিলেন কংগ্রেসের দিক থেকে যে এখানে আমি ব্রিজ করে দেবো। ইভেন প্রত্যেক বছর বর্ষার আগে নারকেল ফাটিয়ে যেতেন, সয়েল টেস্ট করে যেতেন। নতুন যিনি বিধায়ক হয়েছেন, উনিও বিধায়কের শপথ নেওয়ার পরের দিনই ফারাক্কার এই নিশিন্দা কাটানে এসে নারকেল ফাটিয়ে পাইল টেস্ট করে গেছেন। হ্যাঁ, কিন্তু এখনও ব্রিজ হচ্ছে। আশা করা যায় আগের 30 বছরেও যদি তৃণমূল গভর্নমেন্ট থাকে বা অন্য কোনো গভর্নমেন্ট থাকে বিজেপি ছাড়া এই রাজ্যে, তাহলে মনে হয় না যে কি এই NH-80টা মোকামার সঙ্গে কানেক্ট হবে, ফারাক্কায় কানেক্ট করবে বা এখানে ব্রিজ হবে, বা এই 7টা গ্রামের মানুষ এই বন্যার কবল থেকে রক্ষা পাবে। যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে জলের গতি বাড়ছে, জলের যে দুরন্তপনা, সেই দুরন্তপনা জলের বাড়ছে। এবং যখন আমি আসলাম তখন স্রোতের যে উচ্চতা ছিল, সেই উচ্চতা কিন্তু অনেক কম ছিল। এখন মনে হচ্ছে স্রোতের উচ্চতা তার প্রায় 1.5 গুণ বেড়ে গেছে এবং গোটা মাঠ জলে। আমার পেছন দিকে যে আমার ডান হাতে যে অ্যাসফন্ড দেখা যাচ্ছে এবং অ্যাসফন্ডের পাশেই রয়েছে বিশাল চাষের জমি, সেই চাষের জমি কিন্তু জলে ভর্তি হয়ে পড়ে আছে। এবং ওইখান দিয়ে একটা বাইপাস রাস্তা রয়েছে, এই রাস্তার সাবস্টিটিউট একটা ছোট রাস্তা রয়েছে যেখান দিয়ে 4 চাকা অন্তত চলতে পারবে না, 2 চাকা এবং সাধারণ মানুষ হেঁটে সাইকেল নিয়ে যাতায়াত করতে পারবে। কিন্তু ওই রাস্তাটা কিছুক্ষণ পরে কেটে যাবে, কারণ ওই মাঠের জলটা সেটা কিন্তু অল্প অল্প করে পাস হওয়া শুরু হয়েছে, এই মূল স্রোতের সঙ্গে যুক্ত হওয়া শুরু হয়েছে। এবং ওই যে জলের যা গতি রয়েছে, আমার মনে হচ্ছে ওটা আধ ঘন্টার মধ্যে হয়তো কেটে এটা আর ওইটা সমান সমান হয়ে যাবে। তখন এই জলের তীব্রতা হয়তো 4 গুণ বেড়ে যাবে, কারণ প্রচুর জল রয়েছে ওই মাঠের মধ্যে।
সব পাহাড়িয়া জল, সেই পাহাড়িয়া জল নেমে গেছে অলরেডি গোটা গ্রাম। এবং যদি এই জল যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয় কোনো রকম করে, তাহলে কিন্তু ঘোড়াইপাড়া এবং নিশিন্দা গ্রামটি প্লাবিত হয়ে যাবে এবং বন্যায় ডুবে যাবে, চাষের প্রচুর ক্ষতি হয়ে যাবে ওই দুটো গ্রামের মধ্যে। তো মানে সামনে কুয়ো পিছনে খায়, হয় জল বন্ধ করে দিলে গ্রামের ক্ষতি, আর যদি গ্রামের ক্ষতি না করতে হয় তাহলে মানুষের প্রতিদিনের জীবনযাপনের দুর্ভোগ। তো এই অবস্থাতে রয়েছে এলাকাবাসীরা। আমরা জানবো এর সলিউশন কি হতে চলেছে, কি হতে পারে, নেতা মন্ত্রীরা কি বলছেন এবং সাধারণ মানুষের দুর্ভোগ তারা কি পরিস্থিতির মধ্যে রয়েছে। চলুন। 30 বছর ধরে থাকি প্রতিশ্রুতি সেই প্রণব মুখার্জির আমল থেকে। মইনুল হক চুটকিতে সাফ করে দিচ্ছিল, চুটকিতে ব্রিজ হয়ে যাচ্ছিল, ব্রিজের টাকা খেয়ে নিচ্ছে, বারবার এনটিপিসি টাকা দিচ্ছে, টাকা করছে না, রাজ্য সরকার আত্মসাৎ করে নিচ্ছে, কোনো ইয়ে করছে না, কোনো সংস্কার হচ্ছে না। আমাদের দিনের পর দিন একই রকম সমস্যায় চলছে। আমরা পশ্চিম পাড়ের মানুষ একই সমস্যায় ভুগছি আজকে 30 বছর। কোনো ডেভেলপমেন্ট হয়নি, ওই প্রতিশ্রুতি, হ্যাঁ, তাছাড়া কোনো কিছু নেই। আটমানি আর কাটমানিতেই সব 26-এর ভোটে ব্যবহার করবে, ভোট নিবে, প্রতিশ্রুতি দেবে, মদ খাওয়াবে, ভোট নিবে, এই তো ওই করবে, নারকেলই ফাটাবে, তারপরে হবে না। সে মইনুল হকই হোক আর মনিরুলই হোক। যাচ্ছি যে ব্রিজের যে টাকাটা দিয়েছিল এনটিপিসি, সেটা ব্রিজটা অতি সত্বর হোক। আর কি বলবো, আর কিছু বলার নেই। এই যে কাটানের পরিস্থিতি, এটা ফারাক্কাবাসীর কতদিনকার সমস্যা? আজকে দেখুন, আজকে 25-30 বছর ধরে, বিগত 25-30 বছর ধরে আপনারা দেখে আসছেন। এবং আমাদের যিনি পুরাতন বিধায়ক যিনি ছিলেন, উনি এবং বর্তমান বিধায়ক, আমার তো মনে হয় এনাদের নারকোল ফাটাতে আজকে হাত ব্যথা হয়ে গেছে। কারণ উনারা ভোটের আগে প্রতিশ্রুতি দেন জনগণকে যে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নিশিন্দা ব্রিজের ওপরে সেতু নির্মাণ করা। কিন্তু যখন ভোট বৈতরণী পেরিয়ে যায়, যখন উনারা ক্ষমতায় আসীন হয়, তখন কিন্তু আর কোনো রকম কোনো কাজ হয় না। তবে এটা উনাদের সমস্যা নয়, এটা টোটাল পশ্চিমবাংলার আজকে তৃণমূলের সরকার আজকে এই রকম ধরনের অপশাসন চালাচ্ছে। এবং উন্নয়ন, অনেক নেতা বলেন উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। তো আপনারাই দেখতে পাচ্ছেন আজকে সাংবাদিকরা যে উন্নয়ন কিরম রাস্তায় দাঁড়িয়ে আছে। গতকাল এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনাটায় একটা বাচ্চার হয়তো প্রাণহানির ঘটনাও ঘটতো যদি এখানকার লোকাল লোক তাকে রেস্কিউ করতো। তো সেই কারণে আজকে এটা দীর্ঘদিনের সমস্যা, আজকে সমস্যা নয়। এবং এই সমস্যা জানি না আজকে এখানকার জনগণ, 55 নম্বর বিধানসভার যারা জনগণ আছে, সেই জনগণ যদি আজকে বুঝতে পারে এই সমস্ত সমাজের পশ্চিমবঙ্গের যে চিত্র, সেই চিত্রকে আজকে যদি পরিবর্তন করে, তাহলে আগামী দিনে আমরা যারা বিজেপি ফলোয়ার, তারা কথা দিচ্ছি যে নিশিন্দা ব্রিজের উপরে, নিশিন্দা কাটানের উপরে ব্রিজ হবেই। এবং তার সঙ্গে এনটিপিসিও আছে, যে এনটিপিসি রাতের আধারে এই যে আমাদের বর্তমান যে সরকার, সেই সরকারের যিনি কর্তা বিধাতা, তার সঙ্গে রাতের অন্ধকারে সব রকম কাজ করে, কিন্তু এলাকার উন্নয়ন নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করে না। লোকাল যারা এখানে এই গ্রাম দুটো রয়েছে বা ঝাড়খণ্ড থেকে মেন যোগাযোগ রাস্তা এইটাই, তো এলাকাবাসী কতটা দুর্ভোগের মধ্যে পড়ে, কি অসুবিধা হয় তাদের এই রাস্তায় কাটান কেটে যাওয়াতে? এইটা দেখুন, এইটা হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে একটা মূল সংযোগকারী রাস্তা। এখান থেকে সারা দিনে কয়েক হাজার ট্রাক আজকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যায় এবং অসংখ্য গ্রাম আছে। আজকে নিশিন্দা স্কুল আছে, সেই স্কুলে বিভিন্ন গ্রামের বাচ্চা, এখানে শুধু নিশিন্দা অধিবাসী বৃন্দ নয়, সারা ফারাক্কার এবং সারা ঝাড়খণ্ডের বাসিন্দা আজকে এতে এফেক্টেড হচ্ছে। এবং এটা আজকের ঘটনা নয়, এটা প্রতি বছর এই বর্ষাকালে এরম ধরনের ঘটনা ঘটে এবং এটা কেটে যাওয়ার পরে এখানে আর কোনো রকম পারাপার হওয়ার রাস্তা থাকে না, যার ফলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, বাচ্চাদের স্কুল থেকে শুরু করে, মুমূর্ষ রোগী থেকে শুরু করে সমস্ত রকম পর্যায়ের মানুষ বিপদে পড়ে। আচ্ছা, এর পার্মানেন্ট সলিউশন আপনারা কিভাবে দেখছেন? কি হতে পারে পার্মানেন্ট সলিউশন? এর পার্মানেন্ট সলিউশন একটাই আছে। দেখুন, এখানে আমাদের পাশেই অম্বুজা আছে, এখানে এনটিপিসি ব্যারেজ আছে এবং যে বর্তমান যে প্রশাসন আছে, যিনি এখন সরকারে আছেন, ইনাদের সামান্যতম চেষ্টা যদি থাকে, তাহলে এটা একটা সামান্য
একটা ব্রিজ, যেটা করা এমন কিছু বড় ব্যাপার নয় যে বিরাট রকম ব্যাপার হয়ে যাবে, এবং এনটিপিসি এখানেও ফান্ডিং করবে বলেছে। তো সেই ক্ষেত্রে আরো ব্যাপারটা ইজিয়ার থেকে ইজিয়েস্ট হয়ে যাবে। বাট কারোর কোনো উদ্যোগ নেই। তার কারণ হচ্ছে এখানে একটা সিন্ডিকেট রাজ চলে। আজকে এই যে কাটানের যে কয়লা, সেই কয়লা নিয়ে সিন্ডিকেট রাজ চলে। তো সিন্ডিকেটের রাজের আজকে জানেন আপনারা যে বর্তমান সরকারের যারা বড় বড় নেতা, বড় বড় সমর্থক বলে তাদেরকে পরিচয় দেয়, তারা হচ্ছে সিন্ডিকেট রাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং সেই সিন্ডিকেট রাজ এবং মাফিয়া রাজ এবং লুটতরাজ এই সব করার জন্য আজকে এই নিশিন্দ্রা কাটানের ওপর বীজকে উনারাই হতে দিচ্ছে না। এখানে আমি জন্মলগ্ন থেকেই দেখছি, যখন এমনি কজ হয়েছিল তখনও যখন পাহাড়ি জল নামলেই, আমাদের তো পার্শ্বে ঝাড়খণ্ড, তো পাহাড়ি জল নামলে এই কাটানটা অনেক সময় ভেঙে যেত এবং মানুষের আরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বছর কয়েক থেকে জল ওভারফ্লো হলেও কাটানটার কাটছে না। এটাই আমাদের একটা রক্ষার। তো বিশেষ করে লাস্ট যেটা কাজ হয়েছিল, এখানকার যারা গাড়ির মালিক, যারা বারহারোয়া বেওয়া হয়ে যারা গাড়ি চলাচল করায়, তারাই কাজ করতে গিয়েছিল। তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা আগে বোল্ডার দাও নিচে, তারপরে অন্য কোনো মেটেরিয়াল দিও। তো যেহেতু পাকাপোক্ত করে কাজ করেছিল, তার ফলে আর কোনোদিন যে সমস্যায় আমরা পড়তাম, মাসের পর মাস টোটাল যানবাহন বন্ধ হয়ে যাচ্ছিল, ওটা আর হচ্ছে না। এখন ধরুন অকালে যে বর্ষাকাল, এটা সকলেই আপনারা জানেন যে এটা আমাদের হাতে নেই। আমি কালকে দেখলাম যে গুমানি নদী, যে নদীটাতে আমাদেরকে ডুবায় আর আমাদের দেখবেন মাঠে ঘাটে যে চাষগুলো শুরু হয়েছিল, রোপণ শুরু হয়েছিল, সেটা আর খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ চাষিদের তো একটা বিরাট সমস্যা হয়ে গেল। চাষিদের একটা বড় সমস্যা তৈরি হলো, যে ধান রোপণ হয়েছিল, যেহেতু আগাম বর্ষা, অ্যাকচুয়ালি এই জুলাই মাসের দিকে ধান রোপণটা হয়। আপনারা সকলে জানেন যে বর্ষাকালটা আমরা কখন বলি, জুন মাসের 10 তারিখ বললেও জুনের শেষে হয়, নাহলে জুলাই অ্যাকচুয়ালি বর্ষাকাল হয়। এবার আমরা দেখলাম যে মার্চে যখন রমজান মাস চলছে তখনও বৃষ্টি হয়েছে, এপ্রিল মাসেও অন্তত 10 থেকে 15 দিন বৃষ্টি হয়েছে, মানে ভারী বৃষ্টি। মে মাস গোটাই বর্ষা, জুন মাস গোটাই বর্ষা, আজকে জুলাইয়ের 17 তারিখ, এখনও বর্ষা, কন্টিনিউ বর্ষা। এই যে অতিরিক্ত বর্ষা হওয়ার ফলে আজকে যেভাবে মানুষের অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়ালো, যে শুধু কাটান নয়, আজকে গ্রামে গঞ্জে দেখবেন আপনারা যতগুলো রাস্তা ছিল প্রায় ভগ্না অবস্থায়, প্রায় রাস্তা। এটা কাউকে দোষারোপ করে লাভ নেই। বিরোধীরা কি বলবে, কারা কি বলবে আমি জানি না। কারণ এখানে অনেকেই বলে রাস্তা পোস্ট করে দেয়, দিয়ে নানা রকম মুক্তি করে। তো তাদেরকে ভাবতে হবে যে ধরুন কোনো রাস্তা, আমরা এরকম আমাদের নজরে অনেকগুলো রাস্তা আছে, আমরা অলরেডি বিভিন্ন জায়গায় আমরা বলে দিয়েছি, কোথাও পঞ্চায়েতকে বলেছি, পঞ্চায়েত সমিতিকে বলেছি, আমি নিজে উদ্যোগ নিয়েছি যে আমিও করব। কিন্তু বর্ষা না নামলে সেখানে কাজ কিভাবে করা যাবে?
এই যে এখন কি দিব আমরা, আমরা তো এমার্জেন্সি ঢালাই করতে পারবো না। কোনো রাস্তায় 2 গাড়ির ডাস দেওয়া হলো, 5 গাড়ির ডাস দেওয়া হলো, আর কোনো মেটেরিয়াল দেওয়া হলো, তো সেটা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ আমি সব জায়গায় একই কথা বলেছি যে বর্ষা শেষ না হলে আমরা এই মুহূর্তে কিছু করতে পারছি না। এমএলএও বলেছে, আমরা সকলেই বলেছি, বর্ষা শেষ না হলে আমাদের এক্ষুনি কিছু করতে পারছি না, অপারক। এবার ধরুন এই যে আমাদের এনটিপিসির কেদারনাথ ব্রিজই আমরা বলতাম, এখনও নেতাজি ব্রিজ হয়ে গেছে, নতুন নামকরণ হয়েছে। তো নেতাজি ব্রিজ থেকে নিশিন্দ্রা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা আমাদের একটা সমস্যা হয়েছিল, ঠিকাদার এবং ডিপার্টমেন্টের মধ্যে একটা সমস্যা হওয়ার জন্য দেরি হয়েছে। সেই সমস্যাটা অলরেডি মিটানো হয়েছে, কিন্তু দিন ভালো না হওয়ার জন্য আমরা এই রাস্তার কাজও করতে পারছি না। কারণ এখানে কন্ট্রাক্টর আছে, সেলিম আছে, আমাদের সঙ্গে যে আলোচনা হয়েছে, কদিন আগে আলোচনা হয়েছে, সম্ভবত রবিবারই আলোচনা হয়েছে, সেখানে সবাই ছিল, এমএলএও ছিল। তাকে টার্গেট বেঁধে দিয়েছি আমরা যে তুমি কমিটমেন্ট করেছো যে ওয়েদার ভালো হলে আমি তোমাকে বলবো তোমার মাল মেটেরিয়াল তুমি রেডি রাখবা। ওয়েদার ভালো হলে যদি আমরা 1 সপ্তাহ যদি দিনটা ভালো পেয়ে যাই, তাহলে এই রাস্তাটাকে আমরা রিপেয়ার করার পর মনে হয় বিটুমিনে আর কিছুদিন টাইম লাগবে, দিন কয়েক লাগবে, সেটা অলরেডি কথা হয়েছে। ওয়েদার ভালো হলে সে কাজ করবে। এখন যেটা সমস্যা, এই যে চাষিরা, বিশেষ করে ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে আমাদের যারা কৃষক বন্ধুরা আছেন, তাদের মূলত ধান ছাড়া, ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে ম্যাক্সিমাম জমিতে ধান ছাড়া অন্য কোনো ফসল হয় না। সেটাও বর্ষার উপর নির্ভর করতে হয়। যদি ভালো বর্ষা না হয় তাহলে চাষ করতে পারবে না। তখন আমরা শুনলাম এলাকাবাসীর বক্তব্য এবং তারা বললেন যে কিভাবে লোকাল লোকজন তারা দুর্গতির মধ্যে পড়ছে, প্রতিদিনে তাদের যাতায়াত করতে কত রকম অসুবিধা হচ্ছে। এবং এই কাটান এবছরের গল্প না, প্রতি বছরই তারা এই সমস্যার মধ্যে পড়ে। এবং এই যে পার্মানেন্ট সলিউশন, এই সলিউশন কিন্তু খুব ইজিভাবেই করা যেতে পারে, কিন্তু নেতামন্ত্রী, প্রশাসন এবং কিছু অসাধু ব্যক্তি রয়েছে যারা এই ব্রিজটাকে হতে দিচ্ছে না, এই সমস্যার সমাধান হতে দিচ্ছে না। এবং আমার পিছনে যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, বাস দিয়ে একটা ব্যারিকেড করা হয়েছে এবং এটা একটা টেম্পোরারি ব্যারিকেড, যাতে এই পাশের লোকজন ওই পাশে যেতে না পারে। যদিও যেতে পারবে না, এটা কালকে করা হয়েছিল দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে। যে ছেলেরা পড়ে গেছিল জলের মধ্যে, সে তার হয়তো প্রাণহানি হতেও পারতো, কিন্তু যাই হোক কোনো রকম করে সে বেঁচে গিয়েছে। আজকে যদি এই অবস্থা থাকতো তাহলে হয়তো সে আর প্রাণে বাঁচতো না।